কাকে বলে? তো দলিল তো বুঝেনি, যে লিখিত ডকুমেন্ট আর কি। কোনো কোনো কাগজ, কোনো কিছুর উপর যে কোনো অক্ষর, সংখ্যা বা চিহ্ন, এগুলোর মাধ্যমে যদি কেউ কোনো কিছুকে বোঝাতে চায়, সেটা হয়ে যায় দলিল, সেটা হয়ে যায় দলিল। তাহলে আমরা যদি সংজ্ঞাটা, এগুলো হচ্ছে আমরা যে ধারাগুলো পড়তেছি 6 ধারা থেকে, 6 ধারা থেকে 52 পেনকো, এটা হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2 হলো সাধারণ ব্যাখ্যা সমূহ। সাধারণ ব্যাখ্যা কি? একটা শব্দ, ওই শব্দটাকে একটু বিস্তারিতভাবে বোঝাতে হবে এর মানে কি, এটা হচ্ছে সাধারণ ব্যাখ্যা, যেটাকে আমরা এক কথায় সংজ্ঞা বলে থাকি, যেটাকে এক কথায় সংজ্ঞা বলে থাকি। তো 29 ধারাটা হচ্ছে দলিল। দলিল কাকে বলে? কোনো পদার্থের উপর, পদার্থ তো বোঝেন, একটা কঠিন অবস্থা, একটা কাগজ একটা পদার্থ। ওয়াল বলেন, ওয়ালের উপরও লেখা যায়, চামড়ার উপরে লেখা যায়, আই মিন কঠিন পদার্থ, মানে কঠিন অবস্থা যেটা, সেটাই হচ্ছে পদার্থ আর কি। যাক, সেটা আবার বিজ্ঞানের ক্লাসে যাওয়ার দরকার নাই, যেহেতু পদার্থ 3 প্রকার: কঠিন, তরল, বায়বীয়। লেখাটা তো হয় সাধারণত কঠিন পদার্থের উপর, লেখা হয় কঠিন পদার্থের উপর। তো বলতেছে কোন পদার্থের উপর অক্ষর সংখ্যা, কোন পদার্থের উপর অক্ষর সংখ্যা বা চিহ্ন সমূহ দ্বারা, অথবা এদের এক বা একাধিকের সাহায্যে। অক্ষর থাকতে পারে, অক্ষরের সাথে সংখ্যাও থাকতে পারে। আমরা যে দলিল দেখি দেখবেন বাংলায় যে লেখা থাকে, পাশাপাশি অঙ্কেও, মানে সংখ্যায়ও অনেক কিছু বোঝায়। তো অথবা এদের কোন পদার্থের উপর অক্ষর, সংখ্যা বা চিহ্ন সমূহ দ্বারা, অথবা এদের এক বা একাধিকের সাহায্যে ব্যক্ত বা বিবৃত যে কোনো বিষয়, যা পরবর্তীতে কোনো বিষয় প্রমাণ করার জন্য সেগুলো ব্যবহার করা হতে পারে, যা পরবর্তীতে এগুলো ব্যবহার করার জন্য প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে, অথবা কোনো অধিকার আদায় অথবা কোনো দাবি প্রতিষ্ঠা করার জন্য ব্যবহৃত হতে পারে, এই সকল ডকুমেন্টকে দলিল বলে, বা একেই দলিল বলে। তো দলিলটা কি? কোনো পদার্থের উপর অক্ষর, সংখ্যা বা চিহ্ন সমূহ দ্বারা, অথবা এদের এক বা একাধিকের সাহায্যে ব্যক্ত বা বিবৃত কোনো বিষয়, যা পরবর্তীতে কোনো বিষয় প্রমাণ করার জন্য অথবা কোনো দাবি বা অধিকার প্রতিষ্ঠা করার জন্য ব্যবহৃত হতে পারে, একেই দলিল বলে। এই হলো 29 ধারা দলিলের সংজ্ঞা। তাহলে আমরা যদি একটু বাংলায় বলি, দলিলের মানে কি? কোনো কিছুর উপর লেখা থাকবে, হয়তো অক্ষর দিয়ে বা সংখ্যা দিয়ে বা চিহ্ন দিয়ে। এই যে লেখাটা, এইটা পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগতে হবে। যদি কোনো কাজে না লাগে, যেমন ওয়ালের উপর একটা ছেলের নাম লিখে রেখে দিল বিল্লাল, এটা কোনো মামলা বা কোনো প্রয়োজনে কোনোদিনও প্রয়োজন নাই, তাহলে এটা দলিল হইলেও কি না হইলেও কি, এটার কোনো মানে গুরুত্ব নাই। কিন্তু যখনই যখনই যে একটা খুন হলো এবং খুন হওয়ার পরে সেখানে নাম লিখে গেল, তখন কিন্তু এই লেখাটা কি বলেন তো, একটা খুনের একটা কিন্তু যে কি বলে, একটা খুনের আই মিন যে শনাক্ত শনাক্ত করার মতো যে একটা যে শনাক্ত করার মতো একটা ইয়া রেখে যায় না মানুষ, ওই ধরনের কিছু একটা এখানে ধরেন রেখে গেল। তো এই নাম দিয়ে বোঝা যাবে যে অপরাধীকে, অথবা এই নাম দিয়ে বোঝা যাবে যে নিজেরা নিজেরা খুন করে শত্রুপক্ষের মানুষের নাম দিয়ে চলে গেল, মানে এই ধরনের আন্দাজ করা যায় অনেক কিছু। তো এই যে লেখাটা, এই লেখাটাই কিন্তু তখন দলিল হিসেবে কাজ করবে। অর্থাৎ কোনো একটা বিষয় প্রমাণ করার জন্য, অথবা কোনো দাবি আদায় করার জন্য, অথবা কোনো দাবি প্রতিষ্ঠা করার জন্য, যখনই এই ধরনের কোনো একটা লিখিত কিছু প্রয়োজন হয়, তখনই সেটা দলিল হিসেবে গণ্য হয়। তার মানে অনলি লেখা থাকলে সেটা দলিল হবে না, এটা হচ্ছে কোনো দাবি বা অধিকার প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করা লাগতে পারে, অথবা কোনো বিষয় প্রমাণ করার জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে, বা যখনই এটা ব্যবহার করার প্রয়োজন হবে তখনই এটা দলিল বলে গণ্য হবে। এ হলো 29 ধারা। 29 হলো দলিল। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 3 ধারাতে এই দলিলের সংজ্ঞা আছে। তাহলে আমরা প্যানাল কোডের হচ্ছে 29 ধারা, সাক্ষ্য আইনের 3 ধারা, ওই একই কথা, দলিলের সংজ্ঞা। তাহলে আমরা সাক্ষ্য আইনের 3 ধারা থেকে একটা সংজ্ঞা শিখে নিলাম। এটা কি কি সংজ্ঞা? এটা দলিল। দলিল কাকে বলে? ওই একই সংজ্ঞা দুই জায়গায় লিখে দিলে হবে। কোন পদার্থের উপর অক্ষর, সংখ্যা বা চিহ্ন সমূহ দ্বারা, অথবা এদের এক বা একাধিকের সাহায্যে ব্যক্ত বা বিবৃত যে কোনো বিষয়, যা পরবর্তীতে কোনো বিষয় প্রমাণ করার জন্য অথবা কোনো দাবি বা অধিকার প্রতিষ্ঠা করার জন্য ব্যবহৃত হতে পারে, একেই দলিল বলে। দণ্ডবিধির 29 ধারা, সাক্ষ্য আইনের 3 ধারা। বোঝা গেল? দণ্ডবিধি 29 ধারা, সাক্ষ্য আইনের 3 ধারা। 29-এর পরে হলো 30, আর 30 ধারা দলিলের থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে এক কথা বলে মূল্যবান জামানত। যেটাকে বলে মূল্যবান জামানত। মূল্যবান জামানত কাকে বলে? মূল্যবান জামানত হলো, মূল্যবান জামানত বলতে এমন একটা দলিলকে বোঝায়। তারপর 29 ধারায় আমরা শিখেছি দলিল কাকে বলে।
30 ধারা হলো মূল্যবান জামানত। মূল্যবান জামানত বলতে এমন একটা দলিলকে বোঝায় যার তাৎপর্য হচ্ছে উক্ত দলিল বলে কোনো আইনানুগ অধিকার প্রতিষ্ঠা অথবা সম্প্রসারিত, হস্তান্তরিত, সীমিত, বিলুপ্ত বা খারিজ, অথবা যার দ্বারা কোনো ব্যক্তি স্বীকার করে যে তিনি কোনো আইনানুগ অধিকারে রয়েছে অথবা তার কোনো আইনানুগ দায়িত্ব নাই, একেই বলা হয় মূল্যবান জামানত। তার মানে মূল্যবান জামানত হলো একটা দলিল, কিন্তু ওই দলিল দ্বারা নির্দিষ্ট কিছু কাজ বোঝাবে। কি ধরনের নির্দিষ্ট কাজ বোঝাবে? যে কোনো আইনানুগ অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেটা ব্যবহার হইতে পারে, অধিকার সম্প্রসারিত করার জন্য, অধিকার বাড়ানোর জন্য এটা ব্যবহার হইতে পারে। তারপরে হস্তান্তরিত, এক এক মানে অধিকার বলতে কি বোঝাচ্ছে? এখানে ধরেন একটা জমি, এই জমির একজন যদি আরেকজনকে, অধিকার বলতে কিন্তু এখানে শুধু বাবার সাথে সন্তানের সম্পর্কের কথা বলা হচ্ছে না। এখানে অধিকার বলতে পৃথিবীর যত সম্পর্ক আছে, সম্পদের সাথে মানুষের, তারপরে যে রিলেটিভ আত্মীয়তার সম্পর্ক, পৃথিবীতে যত সম্পর্ক আছে ওই সব কটা সম্পর্ককে এই অধিকারের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের কোনো অধিকার প্রতিষ্ঠিত, সম্প্রসারিত, হস্তান্তরিত, সীমিত মানে নির্দিষ্ট করার জন্য, ছোট করার জন্য, বিলুপ্ত করার জন্য, একদম বাতিল করে বা বিলীন করে দেওয়ার জন্য, অথবা এই যে দলিলটা, এই দলিল দ্বারা কোনো ব্যক্তি এই দলিলটা দেখায় বলবে আমি পুলিশের অমুক অফিসার, ইন্সপেক্টর, আমি এই কাজ করার জন্য আসছি, তখনও সেটা মূল্যবান জামানত হয়ে গেল। তার মানে ওই অধিকার বলে কোন ব্যক্তি, তাহলে ওই দলিল বলে কোন ব্যক্তি কি করতে পারবে? তিনি যে আইনানুগ দায়িত্বের মধ্যে রয়েছে সেটাও তিনি প্রতিষ্ঠা করতে পারবে। অথবা একটা ব্যক্তি কি কোনো একটা ধরেন অপারেশনে গেল, যাওয়ার পরে যে জায়গায় সে অপারেশন করছে সেখানে সে বলল যে আমি পুলিশের ইন্সপেক্টর। তখন যারা তাকে চিনে তারা কি করলো, সে যে আদালতে চাকরি করে, যে হাসপাতালে ধরেন ওয়ার্ড বয়ের চাকরি করে, তো সেই হাসপাতালের থেকে ধরেন কোনোভাবে সে যে ওখানে চাকরি করে ওই ডিটেলসে তার নামটা এনে শো করলো যে দেখো তুমি বলতেছো তুমি পুলিশের ইন্সপেক্টর, তুমি তো এই হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি করো। তো এই যে কাগজটা দিয়ে দেখালো সে হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি করে, সে যেটা দাবি করতেছে যে ইন্সপেক্টর, সেই দাবিটা কিন্তু আর টিকলো না তার কাছে। তাহলে সেটা কি করলো, সে যে কোনো আইনানুগ অধিকারের ভিতরে নাই সেটাও একটা দলিল দ্বারা বোঝানো যায়। তো এক কথায় যে দলিল দ্বারা কোনো অধিকার প্রতিষ্ঠিত, সম্প্রসারিত, হস্তান্তরিত, বিলুপ্ত, সীমিত বা খারিজ, অথবা কোনো ব্যক্তি যে কোনো একটা আইনানুগ অধিকার বা দায়িত্বের মধ্যে রয়েছে সেটা বোঝানোর জন্য, অথবা তার যে কোনো আইনানুগ দায়িত্ব নাই সেটা বোঝানোর জন্য যে দলিলটা ব্যবহার করা হয় সেটা হয়ে যায় তখন মূল্যবান জামানত। তার মানে মূল্যবান কি হয়েছে, এত কথা বলো কেন, ওইদিকে যাও। তাহলে মূল্যবান জামানত বলতে কি বোঝাচ্ছে? এখানে মূল্যবান জামানত বলতে কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রে কি কি ধরনের কাজ করবে সেটাকেই বোঝাচ্ছে। এই হলো মূল্যবান জামানত। কত ধারা 30 ধারা। মূল্যবান জামানত হলো 30 ধারা। 28 ধারা জালকরণ বা নকলকরণ। জাল বা নকল কি, এটা কি পড়াইছিলাম? মানে কোনো ক্ষতি করার অভিপ্রায়ে একটা বস্তুর সদৃশ অনুরূপ আরেকটা বস্তু তৈরি করাকে জালকরণ বা নকলকরণ বলে। মানে সেন্সটা খাটালে কিন্তু সংজ্ঞাটা বের হয়ে যায়। কোনো ব্যক্তি ক্ষতি করার অভিপ্রায়ে একটা বস্তুর সদৃশ অনুরূপ অন্য আরেকটা বস্তু তৈরি করলে তাকে জালকরণ বা নকলকরণ বলে। জাল বা নকলকরণ কি? একটা দলিল দেখতে যেরকম ঠিক হুবহু আরেকটা নকল তৈরি করা, এই তো জালকরণ বা নকলকরণ হয়ে গেল। তাহলে আমরা একটু টান দিই আবার। 2 ধারা বাংলাদেশের ভিতরে সংঘটিত অপরাধ। 3 বাংলাদেশের বাইরে। 4 রাষ্ট্রীয় সীমানার বাইরে। 6 সংজ্ঞাসমূহের অর্থ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। 14 রাষ্ট্রের কর্মচারী। 17 সরকার। 19 জজ বা বিচারক। 20 বিচারালয়। তারপরে যেগুলো দরকার নাই বাদ দিই। ও 22 ধারাটা ইম্পর্টেন্ট ছিল, পড়াইছিলাম কিনা ভুলে গেছি। 22 ধারা স্থাবর বা অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কি? যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, অর্থাৎ যা সর্বদা জমি বা ভূমির সাথে সংযুক্ত থাকে তাকে স্থাবর সম্পত্তি বলে। তার মানে এই যে দালান কোঠা, ফ্ল্যাট, মসজিদ, মন্দির, এগুলো হচ্ছে স্থায়ীভাবে জমি বা ভূমির সাথে সংযুক্ত। এগুলোকে চাইলেই মানুষ সরাতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে না, সেজন্য এটা হচ্ছে স্থাবর সম্পত্তি। হ্যাঁ, আর অস্থাবর সম্পত্তি কি? যে সম্পত্তি কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, যা সর্বদা জমি বা ভূমির সাথে সংযুক্ত নয়, তাকে অস্থাবর সম্পত্তি বলে। 22 ধারা যেগুলো গুরুত্বপূর্ণ শুধু আমরা সেগুলোই পড়বো। হ্যাঁ,
22, 22-এর পরে আমরা বলছি 28 জাল করুন মনকল করুন, 29 দলিল, 30 মূল্যবান জামানত, এখন পড়ব 34। এখন পড়ব 34। 34 দ্বারা হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। কি বলতেছে? কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। এটা দিয়ে কি বোঝাচ্ছে? একটা গল্প বলবো, সময় আছে আপনাদের? একটা গল্প বলি, গল্প বলে আমার মনে হয় ভালো বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। একটা গল্প বলি, ধরেন 3 ভাই, সজীব, রাজীব আর ধরেন রাকিব। সজীব, রাজীব, রাকিব, তারা হচ্ছে 3 ভাই। তারা যখন ছোট তখনই তাদের বাবা মারা যায়, মাও মারা যায়। তো 3 ভাই অতি এতিম হয়ে গেল। তাদের বাবা আহ, একটা স্বর্ণের কোটা তাদের 3 ভাইয়ের হাতে দিয়ে গেল যে তোমরা তো এখন ছোট, তোমরা যখন বড় হবা, বিয়ে শাদী করবা, তখন এই স্বর্ণটা বিক্রি করে তোমরা তোমাদের ফিউচার তৈরি করবা। কিন্তু এখন এটা তোমরা বিক্রি করো না, এখন টাকা কাজে লাগাইতে পারবা না। বলে 3 ভাইয়ের কাছে এই জিনিসটা রেখে মারা গেল। গল্প বলতেছি কিন্তু, হ্যাঁ। তো মারা যাওয়ার পরে এখন 3 ভাই, সজীব হচ্ছে একটু বড়, আর বাকি 2 ভাই ছোট ছোট। তারা 3 জনে ভাবলো যে তাহলে বাবা যখন এটা দিয়ে গেল, এখন আমরা কি করি? বাবা নাই, বাবারও বর্তমানে আমাদের চাচাই তো আমাদের সব। তাহলে আমরা এই স্বর্ণের কোটাটা আপাতত চাচার কাছে দিয়ে রাখি। এবার আমরা আমাদের কাজকর্ম চালায় যাই, যখন বড় হব তখন চাচার কাছ থেকে এটা এনে তখন আমরা টাকাটা কাজে লাগাবো। এইভাবে পরিকল্পনা করে 3 ভাই মিলে চাচার কাছে স্বর্ণের কোটাটা রাখলো, যেটা হচ্ছে 5 কোটি টাকার মতো বিক্রি করা যাবে। হ্যাঁ, তো এখন দেখা গেল সজীব তো একটু বড়, সে বললো তাহলে আমি বিদেশ চলে যাই, বিদেশ গিয়ে টাকা পয়সা রুজি করে পাঠাই, তারা দেশে তাক, ব্যবসা বাণিজ্য কর, টাকা পয়সা কাজে লাগা। ঠিক আছে, সজীব বিদেশ চলে গেল। এইভাবে 10 বছর অতিক্রম করলো। 10 বছর পরে সজীব বিদেশ থেকে আসলো, আসার পরে তখন সব ভাই বড় হয়ে গেছে। এবার তারা ভাবলো যে চাচার কাছে যে কোটাটা দিলাম, এবার সময় হয়েছে, চল এটা নিয়ে আসি। চাচার কাছে বললো যে কোটাটা দেন। চাচা এখন অস্বীকার করতেছে, না তোমরা তো আমার কোনো কোটা দাও নাই, এত টাকার জিনিস আত্মসাৎ করার পরিকল্পনা করে ফেলছে আর কি। চাচা যখন অস্বীকার করলো যে দিবেই না, 34 ধারার কথা বুঝেন, কতিপয় ব্যক্তি, কতিপয় মানে কিছু মানুষ, যেটা একের অধিক, 2 জন হইতে পারে, 3 জন, 10 জন, 20 জন। কতিপয় মানে একের অধিক হইতে হবে। কতিপয় ব্যক্তি কর্তৃক মানে কয়েকজন মানুষের দ্বারা একই অভিপ্রায় পূরণ করবে, একই উদ্দেশ্য সাধনা করার জন্য কৃত কার্যাবলী, সংগঠিত কার্যাবলীর জন্য কে কে দায়ী হবে, এই কথাটা বোঝাচ্ছে 34 ধারাতে। যে গল্প বললাম, এখনো পর্যন্ত কোনো অপরাধ হয় নাই। 3 ভাই রাতে মিলে যুক্তি করলো, শালা বাপের ভাই চাচা, তোমার বিশ্বাস করে আমরা 5 কোটি টাকার জিনিস তোমার কাছে রাখলাম, আজকে তুমি অস্বীকার করো, দাঁড়াও, তোমার তোমার জীবন আজকেই শেষ, আজকে তোমার শেষ করে বললাম। তো 3 ভাই মিলে পরামর্শ করলো চাচারে কিভাবে খুন করা যায়, কিভাবে তাকে মেরে ফেলা যায়। তো ওইভাবে চিন্তা করে দেখলো, এক ভাই গিয়ে ডাক দিবে চাচাকে, চাচা উঠেন। আরেক ভাই গিয়ে দরজা খোলা মাত্র ধরে বেঁধে ফেলবে, আরেক ভাই বাইরে ফেলাবে। এভাবে পরিকল্পনা করে এভাবে করে ফেলাইলো, সংক্ষেপ করি, এভাবেই করে ফেলাইলো। এখন দেখেন, এক ভাই জাস্ট দরজা খোলার জন্য ডাক দিছে, দরজা যখন খুললো, একজনে গিয়ে ঢুকে ধরে ফেলছে, আরেকজনে ছুরি মারছে। যে বাইরে ছিল সে কিন্তু তার ভিতরে ঢুকে নাই, কোনো কারণে সে চলে আসছে। তাহলে এখানে মূল অপরাধী কয়জন? 2 জন, একজনে ধরছে আরেকজনে খুন করছে, আরেকজনে জাস্ট ডাক দিছিল, সে আবার চলে আসছে, ভিতরে ঢুকেই নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে 3 জনের ইন্টেনশন কিন্তু একই ছিল, অভিপ্রায় যেটাকে বলে। 3 জনের অভিপ্রায় ছিল খুন করা। এখন এই অভিপ্রায়ের মানুষটা যদি একটা টাচও না করে, যদি ডাকও না দেয়, যদি সাথে দাঁড়ানো অবস্থায় থাকে, আর কিছুই করলো না, তবুও সে 34 ধারা মোতাবেক অপরাধী হবে, তবুও সে 34 ধারা মোতাবেক অপরাধী হবে। এখন যেহেতু এখানে একটা খুন হয়েছে, আসামি হয়েছে 3 জন, তাহলে ধারা কত আসবে? 34 ধারা আসবে। শুধু যদি 34 ধারা দেন তাহলে তো বোঝা যাবে না যে কি অপরাধ হয়েছে। 34 ধারা দিয়ে বোঝাচ্ছে যে অপরাধটা করা হয়েছে সেই অপরাধটা নিশ্চয়ই একজনের বেশি মানুষ ছিল, সেখানে একজনের বেশি মানুষ ছিল, আর ওই একজনের বেশি মানুষ, আর ওই একজনের বেশি মানুষ তারা একই অভিপ্রায় নিয়ে এই অপরাধটা করছে। তাহলে যদি 302 এর সাথে 34 ধারা আসে, তাহলে বুঝতে হবে 302 এখানে একটা মার্ডার হয়েছে, এবং এই মার্ডার করার জন্য 302 এর সাথে 34 থাকার কারণে বোঝা যাবে যে একজনের অধিক ব্যক্তি একই অভিপ্রায় নিয়ে এই খুনটা করেছে। তাহলে বোঝা গেল 34 ধারাটা কখন আসবে। আপনি যদি অনলি 34 ধারা দিয়ে কোনো অপরাধকে মানে বুঝাইতে চান বা মামলা করতে চান, হবে না। 34 ধারাটা হচ্ছে সহায়ক ধারা, অনলি 34 ধারা দিয়ে কোনো মামলা হবে না।
চুরি করছে 3 4 5 জন ছিল একসাথে, তাহলে চুরির ধারা 379 বা 380 এর সাথে 34 ধারা দিতে হবে। তাহলে বোঝা যাবে এখানে যারা যারা ছিল সবার অভিপ্রায় ছিল চুরি করা, একই অভিপ্রায় নিয়ে তারা এই অপরাধটা সংগঠন করেছে। এবং 34 ধারা যখনই আসবে তখনই এই অপরাধের সাথে যারা যারা জড়িত, কে অপরাধ করলো কে করলো না সেটা দেখার বিষয় না, সবাই সমান সাজা পাবে, সবাই সমান অপরাধে অপরাধী হবে। 34 ধারা বুঝছেন আপনারা? একটু জানাবেন তো 34 ধারা বুঝছেন? গুড। এবার যাই 35 ধারা, বলতেছে কতিপয় ব্যক্তি কর্তৃক। কতিপয় ব্যক্তি মানে কিছু মানুষ, যেটা একের অধিক 2 3 এরকম হতে পারে, 2 থেকে শুরু করে যে কোনো সংখ্যক মানুষ হইতে পারে। কতিপয় ব্যক্তি কর্তৃক কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত কাজের জন্য তাদের প্রত্যেকেই দায়ী। সংক্ষেপ করে ফেলি, এগুলো সংজ্ঞা, এগুলো পরীক্ষায় আসে না ভাই, বোঝার জন্য। ওই যে মানুষ বলে না, যে অর্ডার করে যে এই যা তুই ওইটা কর, আমি দেখবো কি হবে না হবে। তো এই যে একটু আগে যে পরিকল্পিত ভাবে 3 ভাই খুন করলো, 3 ভাই যেভাবে খুন করার কথা ছিল সেভাবে পরিকল্পনা করে রাখলো যে আমরা আগামীকাল রাতে চাচাকে খুন করব। 3 ভাইয়ের কথাই বলি। তো পরের দিন কোন একটা কাজে ধরেন সজীব মানে ঢাকায় বা বাইরে যাইতে হচ্ছে, এলাকায় থাকতে পারতেছে না। তো কোনো না কোনো কারণে সে পরের দিন চলে গেল বাইরে। এখন রাতে তো অপারেশন ছিল, খুন করার অপারেশন। এবার সজীবকে ফোন দিল যে ভাই তুমি তো নাই, এখন আমরা কি করি? বললো আরে ভাই আমি নাই তো কি হয়েছে, তোরা দুজনকে যথেষ্ট না, একজন মানুষের মারতে কয়জন লাগে, আমি তো তোদের সাথে আছি, কোনো সমস্যা নাই, তোরা মার। আরো জ্ঞান বুদ্ধি দিয়ে দিল, এইভাবে এইভাবে কর, আমি যে নাই তাতে কি হয়েছে, তোরা এইভাবে এইভাবে কর, আর দেরি সহ্য হচ্ছে না, তারা মারতে হবে, সে আমাদের সাথে বাটপারি করছে, প্রতারণা করেছে আমাদের সাথে, তাকে মার। তো এইখানে যে রাতে খুনটা হবে সেই বিষয়ে কিন্তু তার জানা আছে অলরেডি, একটা খুন হবে, কিভাবে কিভাবে হবে সেই বুদ্ধি পরামর্শ দিচ্ছে। তার মানে এই অপরাধমূলক জ্ঞান তার কাছে অলরেডি আছে এবং অভিপ্রায়টাও তার জানা আছে, উদ্দেশ্য হচ্ছে তাকে আজকে খুন করা হবে। তাহলে বলতেছে কতিপয় ব্যক্তি কর্তৃক কোনো অপরাধ যদি সংগঠিত হয় এবং এই অপরাধের সাথে জড়িত যে ব্যক্তিটা এই অপরাধ সম্পর্কে অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে, জ্ঞান বা অভিপ্রায় যার অলরেডি জানা থাকে, শুধু সে জানে বিষয়টা এরকম এরকম ভাবে হবে, তখন সে ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও এবং সে নিজে কোনো ধরনের কাজ না করলেও শুধুমাত্র এই জ্ঞান বা অভিপ্রায় থাকার কারণে সে সমান অপরাধে অপরাধী হবে এবং ধরে নেওয়া হবে সে ঘটনাস্থলে উপস্থিত ছিল, সে নিজের হাতেই খুন করেছে বা নিজে নিজেই সে অপরাধটা করেছে, এটা ধরে নেওয়া হবে। তার মানে 34 ধারা হলো কি, কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলীর জন্য তাদের প্রত্যেকেই দায়ী হবে। 35 ধারা হলো এবার ঘটনাস্থলে যদি উপস্থিত নাও থাকে, শুধুমাত্র সে জানে এই অপরাধটা সম্পর্কে এবং এই ধরনের ঘটনা ঘটবে এই অভিপ্রায়ের সাথে তারও অভিপ্রায় একই থাকে, তখন সংগঠিত অপরাধের জন্য প্রত্যেক ব্যক্তি দায়ী এবং অনুপস্থিত ব্যক্তি যেন নিজে উপস্থিত ছিল এবং অপরাধ সংগঠন করেছে মানে এরূপ বলে গণ্য হবে। এ হলো 35 ধারা। তাহলে জাস্ট বোঝার বিষয়, 34 ধারা হলো কি, কতিপয় ব্যক্তি একই উদ্দেশ্য নিয়ে যে কাজ করছে ওই উদ্দেশ্যের জন্য তারা সবাই দায়ী। 35 ধারা কি, 35 ধারা হলো এই অপরাধ সম্পর্কে যাদের অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় রয়েছে, অপরাধটা সংগঠিত হওয়ার সাথে সাথে তাদের প্রত্যেকে দায়ী হবে এবং শুধু দায়ী না, মনে হবে যে সেই এই অপরাধটা করেছে। এ হলো 35 ধারা। এবার 36 ধারা হলো আংশিক কাজ করা বা না করার ফলে কৃত অপরাধ। আংশিক কাজ করা বা না করা কি, আংশিক কাজ দাঁড়াও, আচ্ছা 36 আর 37 যাও, তুমি ওখানে যাও। 36 আর 37 আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে একসাথে শেষ হয়ে যাবে। 36 হলো আংশিক কাজ করা বা না করার ফলে কৃত অপরাধ। আচ্ছা কাজ না করলে আবার অপরাধ হয় কেমনে ভাই? কাজ না করা কি অপরাধ? বলেছে আংশিক কাজ করা বা না করার ফলে কৃত অপরাধ। আচ্ছা এবার বুঝেন, ওই যে আবার আমি একটু সজীব রাজীব দিয়ে উদাহরণ দিব। সজীবে একটা সুন্দরী মেয়ে বিয়ে করছিল, রহিমা। সজীব কি করলো, রহিমাকে বিয়ে করছিল, করে না। এবার রহিমাকে সে কিছুদিন পর পরই বলে যে তুমি আমাকে 5 লাখ টাকা এনে দাও, আই মিন যৌতুক দাবি করে। তো রহিমা বলে যে বিয়ের সময় আমার বাপে তোমার 3 লাখ টাকা দিতে, এখন আবার 5 লাখ টাকা চাও, টাকা কি মগের মূল্য? এই কথা বলতেই দুইটা মাইট অনেক শারীরিক নির্যাতন করলো। করার পরে তো এখন স্বামী স্ত্রী দুজনেরই মন খারাপ। হ্যাঁ, স্বামী স্ত্রী
এসব করে না মা, দুষ্টামি করে না। স্বামী স্ত্রী দুইজনেরই মন খারাপ, হ্যাঁ। তোমার বিবি ডাকতেছে, যাও। তোমার দাদা ডাকতেছে, যাও। হ্যাঁ, ওই ডিম ফেলেছে না, ডিমটাকে খায় আসো, যাও। নিচে যাও না। আচ্ছা, তাহলে শুনেন, এবার অর্থের জন্য, যৌতুকের জন্য যে মারপিট করলো, নির্যাতন করলো, সেটা কিন্তু একটা অপরাধ। তো এটা কি কাজ করে অপরাধ করেছে? এটা কাজ করে অপরাধ করেছে। এখন এই যে মন মানসিকতা খারাপ, সে বাজার টাজার আনে না বাসায়, বলছে খাইতে হবে না, সে হোটেলে খায় নেয়, বাইরে খায় নেয়, বাচ্চা কাচ্চা তো হয়েছে না ঘরে। তো এখন এই মেয়ে দেখা গেল না খায় খায় হালকা হয়ে যাচ্ছে। তো একটা স্বামী হিসেবে তার দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, খাবার দাবারের ব্যবস্থা করা। এইখানে সে খাবার দাবার সরবরাহ করছে না, খাবার দাবার দিচ্ছে না, তার মানে তার যে কাজটা করার কথা ছিল সেই কাজটা এখন সে করছে না, মানে সে কাজটা থেকে বিরত থাকছে। তো এইভাবে রহিমা অসুস্থ হয়ে গেল, কিছুদিন পরে দেখা গেল রোগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এটা বলতেছে খুন হবে, এটা খুন বলে গণ্য হবে। ৩৬ যারা বলতেছে আংশিক কাজ করা বা না করার ফলে যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয়, তাহলে সেই অপরাধের মানে এই যে ধরেন কাউকে যদি না খাওয়াই রাখে, তাহলে তো সাধারণত মরার কথা না, কোনো একটা সময় আবার খাবার দিয়ে দিলে বেঁচে যাবে। তো এখানে আংশিক কাজের আগে তাকে মারপিট করে শারীরিক জখম জখম নীলাফলা জখম করে ফেলাইলো। তো এমনিতেই সে দুর্বল, এর মধ্যে আবার দিল না খাবার। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি, কোনো ব্যক্তি, একটা মানুষ যদি কোনো একটা অপরাধ করার জন্য কোনো একটা কাজ আংশিক করে আবার কোনো একটা কাজ থেকে বিরত থাকে, উদ্দেশ্য হচ্ছে যাতে অপরাধটা অনুষ্ঠিত হয়, তখন এই আংশিক কাজ করা বা না করা এই দুইটার কারণেই সে মূল যে অপরাধটা অনুষ্ঠিত হচ্ছে সেই অপরাধের জন্য দণ্ডিত হবে। আই মিন সে এখানে ৩০২ ধারা মোতাবেক খুনের অপরাধে কিন্তু দণ্ডিত হবে। কি কি করলো, মানে একবারে কি বিষ খাওয়া মেরে ফেলছে, এরা কি একটু একটু করে কোনোভাবে মেরে ফেলছে, এটা দেখার বিষয় না। মূল অপরাধ খুন, খুন বলে গণ্য হবে। ৩৬ দ্বারা আংশিক কাজ করে বা না করে যদি কোনো অপরাধ অনুষ্ঠান করে, তাহলে সেই অপরাধের জন্য সে দণ্ড ভোগ করবে বা তার বিচার হবে। এ হলো ৩৬। এবার ৩৭ দ্বারা যাই, কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা। এবার বলতেছে কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজ, মানে একটা অপরাধ সংগঠনের জন্য যে ক্ষেত্রে অনেকগুলো কাজ থাকে, ওই কাজের মধ্যে তোহরা, তুমি শব্দ করলে তো সমস্যা, শব্দ করো না। কোন একটা অপরাধ করার জন্য যদি কতিপয় কাজ করতে, বইয়ে উদাহরণ দেওয়া আছে সুন্দর করে, আপনারা একটু উদাহরণটা পড়ে নেবেন, হ্যাঁ। তারপর আমি একটু যতটুকু বোঝানো যায় বুঝাই বলি। ৩৮ দ্বারা হলো ৩৭ দ্বারা হলো কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা। তার মানে একটা অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি বেশ কয়েকটা কাজ করতে হয়, ওই বেশ কয়েকটা কাজের মধ্যে যদি অনলি কেউ একটা কাজ করে যদি কেউ সাহায্য করে, তাহলে ওই কাজের মাধ্যমেই সে ওই অপরাধটা অনুষ্ঠান করেছে বলে গণ্য হবে। মনে বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে বুঝাই বলি। ধরেন সজীব আর রাজীব, তারা যেখানে কাজ করে তাদের মালিককে খুন করবে পরিকল্পনা করেছে। তো ওই পরিকল্পনা অনুযায়ী মালিকের যে শরবত খায়, ওই শরবতের মধ্যে এক বোতল বিষ ঢেলে দিছে। ঢেলে দেওয়ার পরে দেখা গেল ওই শরবতের কালার চেঞ্জ হয়ে গেছে। আই মিন বোঝাই যাচ্ছে এখানে সমস্যা, এই শরবত তার মালিক খাবে না। তার মানে বোঝা গেল যদি একসাথে এক বোতল বিষ ঢেলে দেয়, তাহলে এই বিষও সে খাবে না, সে মরবেও না। তাহলে কি করতে হবে? সজীব আর রাজীব মিলে পরামর্শ করছে, আমি দিব লেবুর শরবত, তুই দিবি আমের জুস, এবং আমি একটু বিষ মিশাবো, তুই একটু বিষ মিশাবে। তাহলে কালারটা এতটা চেঞ্জ হবে না, বোঝা যাবে না। সে যদি দুইটা যদি সে খায়, তাহলে সে কেবল মারা যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো এইভাবে একটা অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি অনেকগুলো কাজ থাকে, এর মধ্যে যে কোনো একটা কাজের একটু অংশ যদি কেউ করে সাহায্য করে এই অপরাধটা যাতে হয়ে যায়, তখন বলতেছে পুরো অপরাধটা যেন সে করছে এবং এই অপরাধের জন্য সে কি হবে? দায়ী হবে। তো কোনো কি বলতেছে ৩৭ দ্বারা কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা হলো ৩৭ দ্বারা। ৩৮ দ্বারা বলতেছে যে অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের অপরাধ, ৩৮ দ্বারা বলতেছে
না, অনুষ্ঠানকারী কতিপয় কাজের হলো 37। আর 38 ধারা হলো কোনো অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ, কোনো অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হতে পারে। এত সময় যে গল্পগুলো বলে আসছি সেই প্রত্যেকটা গল্পের বিপরীত হলো 38 ধারা। এত সময় কি হইলো, প্রত্যেকের অভিপ্রায়, প্রত্যেকের উদ্দেশ্য, প্রত্যেকের কাজ, প্রত্যেকের এই অপরাধ সম্পর্কে জানা থাকা মানে জ্ঞান রাখা, হ্যাঁ, এই সবগুলো ছিল একই, এই কারণে সবাই একই ধরনের অপরাধে অপরাধী হয়েছে। এবার এই ধরনের অপরাধমূলক জ্ঞান যদি তার জানা না থাকে, এবার তার অভিপ্রায় যদি সবার অভিপ্রায়ের সাথে একমত না হয়, তাহলে তার অভিপ্রায়টা যতটুকু সেই অভিপ্রায় অনুযায়ী সে শাস্তি পাবে। আবার গল্প বলি 38 ধারা মোতাবেক সজীব, রাজীব আর হলো রাকিব তাদের চাচাকে খুন করার পরিকল্পনা করলো। সবার ছোট রাকিব, রাকিব বলল যে না ভাই, চাচাকে খুন করাটা ঠিক হবে না, চাচাকে খুন করাটা ঠিক হবে না, আমরা তাকে একটা উচিত শিক্ষা দিব। আমরা যদি তাকে খুন করে ফেলি তাহলে তো সম্পদ আমরা পাবো না ফেরত। তাকে যদি আমরা একটা উচিত শিক্ষা দিই, তাহলে উচিত শিক্ষা পাওয়ার পরে সে আমাদের এই 5 কোটি টাকা স্বর্ণ ফেরতও দিতে পারে। তাকে খুন করাটা ঠিক হবে না। তখন তারা বলল যে না, আমাদের সম্পত্তির দরকার নাই, সে বাটপারি করলো কেন, তারা খুন করে পালামো। সে বললো না ভাই, আমি তোমাদের সাথে একমত না। তখন সজীব আর রাজীব যুক্তি করলো, আচ্ছা সে একমত এখন না থাকুক, ঘটনার সময় কি করব সেটা পরে দেখা যাবে, এখন সে আমাদের সাথে থাকুক আপাতত। তার ইচ্ছা হলো উচিত শিক্ষা দেওয়া, আই মিন জখম করা, বা যেটাকে গুরুতর আঘাত বলে বা সাধারণ আঘাত বলে, এই ধরনের আঘাত করা। তার ইন্টেনশন খুন না। এখন আগের পরিকল্পনা মোতাবেক তারা রাতে গেল, অপারেশন করলো, করার পরে সজীব রাজীবের ইন্টেনশন খুন করে ফেলাবে, বাঁচতে দিবে না। আর রাকিবের কথা হলো খুন যাতে না হয়। তো এই ইন্টেনশন নিয়ে যখন তারা কাজটা করলো, সজীব রাজীব কিন্তু মাইরে ফেলাইছে। এবার আদালতে যদি সে প্রমাণ করতে পারে যে আমার খুন করার উদ্দেশ্য ছিল না, তখন 38 ধারা মোতাবেক অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ, এটা তো একটা অপরাধ করার জন্য তো তারা সবাই এই কাজে জড়িত, বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। সজীব রাজীব খুনের দায়ে দণ্ডিত হবে, আর সে সাধারণ আঘাত বা গুরুতর আঘাত, তার অভিপ্রায় যতটুকু ছিল সেই অভিপ্রায় অনুযায়ী দণ্ডিত হবে। তার মানে একই কাজ করেও তারা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। এই হলো 38 ধারা। 40 ধারা হচ্ছে অপরাধ। অপরাধ কাকে বলে? আইন পরিপন্থী কার্যক্রমকে অপরাধ বলে। অর্থাৎ আইনে যে সকল কাজ করতে বলা হয়েছে তা না করা এবং যে সকল কাজ করতে নিষেধ করা হয়েছে তা করাকে অপরাধ বলে। তোমরা কই ঘরে গেছে? তো অপরাধের সঙ্গে আমরা শিখেছিলাম না ফৌজদারিতে, ফৌজদারি 4-1 মূর্ধন্য দ্বারা, ফৌজদারি কার্যবিধি 4-1 মূর্ধন্য দ্বারা। তাইলে আমরা এই সংজ্ঞাটা কিন্তু আগেই শিখেছি। যারা ফৌজদারিতে আমি যে ধারাগুলো পড়াইছি ভালোভাবে যারা পড়ছে, এখন পেনাল কোডে এসে এটা আর শিখার কথা না, জাস্ট ধারাটা মিলাই দিবে। ফৌজদারি কার্যবিধি 4-1 মদিনান্য, আর এখানে হলো পেনাল কোডের 40 ধারা। কি অপরাধ কাকে বলে, অপরাধের সংজ্ঞা। 40-40-এর পরে আমরা 51 যাব, হলফ বা শপথ, যদিও এটা আমার নোটের মধ্যে নাই, গুরুত্বপূর্ণ না, মুখে বলে রাখি। হলফ বা শপথ বলতে কি বোঝায়? হলফ বা শপথ বলতে যে এরকম শপথ হইতে হবে তা না, আইন মোতাবেক প্রতিস্থাপিত, মানে আইন মোতাবেক সেটা পরিবর্তন করে অন্য কোনো ধরনের বাণীও হইতে পারে। তো হলফ বলতে এই ধরনের কি বোঝায়? 51 ধারা। 51 ধারা দরকার নাই, বাদ। 52 ধারা সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস। যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে যে কাজ করা হয় সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বা সৎ বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। তো সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস কি? একটা মানুষ সরল বিশ্বাসে কাজ করছে, এটার মানে বুঝতে হবে সে সতর্কতার সাথে কাজটা করছে, তারপরে দুর্ঘটনাবশত অপরাধটা হয়ে গেছে, তার মানে সে সরল বিশ্বাসে করছে। এখন এটাকে আর দোষ ধরা হবে না, এটা ব্যতিক্রমে যখন আমরা যাব তখন পড়বো। তাহলে 52 দ্বারা সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস সংজ্ঞাটা কি? যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে যে কাজ করা হয় সেই কাজ সরল বিশ্বাস বা সৎ বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। এই হলো 52 ধারা। এবার যে 52 শতপেক্ষ আশ্রয় বলছে, দণ্ডবিধি আইনের 157 ও 130 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে আশ্রিত ব্যক্তির স্বামী বা স্ত্রী কর্তৃক আশ্রয় দেওয়া ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, পানি দেওয়া হয়, পোশাক সরবরাহ করা হয়, অস্ত্রপাতি দেওয়া হয়, হ্যাঁ, তারপরে পরিবহনের জন্য কি যানবাহন দেওয়া হয়, সেই ক্ষেত্রে সে আশ্রয় দিয়েছে বলে গণ্য হবে। তার মানে 157 ধারা, যদি বেআইনি সমাবেশে ভাড়াটিয়া হওয়ার জন্য মানুষ জড়ো হয় আর ওই ভাড়াটিয়ার মধ্যে কোনো স্ত্রী তার স্বামীকে আশ্রয় দেয়, সেক্ষেত্রে স্ত্রীর কোনো অপরাধ হবে না। 157 ধারা। 130 ধারা হলো কি? যুদ্ধবন্দী বা রাজবন্দী, সে যুদ্ধের সাথে বিদ্রোহ করে বন্দী হয়েছে কিন্তু কোনোভাবে পালাতে পারছে, তাকে যদি তার স্ত্রী আশ্রয় দেয় স্ত্রীর কোনো অপরাধ হবে না। কিন্তু স্ত্রী আশ্রয় না দিয়ে যদি অন্য কেউ আশ্রয় দেয়,
অথবা খাদ্য দেয়, পানি দেয়, থাকার জায়গা দেয়, পোশাক পরিচ্ছদ দেয়, অস্ত্রপাতি দেয়, অথবা যানবাহন দেয় যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যানবাহনের যাতায়াতের ব্যবস্থা করে দেয়, সে ব্যক্তি আশ্রয় দিয়েছে বলে গণ্য হবে। আর কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে এইভাবে আশ্রয় দেয় তার কি সাজা সেটা আমরা ভিতরে পড়বো। আশ্রয় জিনিসটা কি, এগুলো সাধারণ ব্যাখ্যা। আশ্রয় জিনিসটা কি, এই কথাটা আমরা জাস্ট বুঝে নিলাম। এই হলো 52 পেন ক। এতটুকুই পড়ার ছিল আজকে। হ্যাঁ, একটা টান দেই। 52 বাংলাদেশের ভিতরে অপরাধ। সরি, 2 বাংলাদেশের ভিতরে অনুষ্ঠিত অপরাধ। 3 বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। 4 রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে বিধি সম্প্রসারণ। 6 সংজ্ঞাসমূহ ব্যতিক্রমসমূহ সাপেক্ষে হবে। 6 পরে আমরা যাব 14 রাষ্ট্রের কর্মচারী, 17 সরকার, 19 জজ, 20 বিচারালয়, 22 স্থাবর অস্থাবর সম্পত্তি, 28 জালকরণ নকলকরণ, 29 দলিল, 30 মূল্যবান জামানত, 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী, 35 কোনো মানে অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায়, 36 আংশিক কাজ করা বা না করা, 37 কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা, 38 কোনো অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে, 39 স্বেচ্ছাকৃতভাবে, 40 অপরাধ, 41 বিশেষ আইন, 42 স্থানীয় আইন, 43 আইনত সম্পাদন করতে বাধ্য, 43 44 জীবন, 45 মৃত্যু, 46 না 45 46 হচ্ছে মানে মৃত্যু, 47 জাহাজ। যাক, এই কয়টা দ্বারা এগুলো আমাদের জাহাজ মাছ ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু আমি সব শিখেছিলাম, এই জন্য বলার চেষ্টা করছি, বাট রিভিশন না থাকার কারণে আর আসতেছে না। তো আমরা যাই 51 হলফ বা শপথ, 52 সৎবিশ্বাস বা সরল বিশ্বাস, 52 পেন ক আশ্রয়। এভাবে এভাবে যেগুলো দরকার নাই সেগুলো আসলে বলাটা বোকামি। দেখেন আমি বলতে গিয়ে ধরা খাইছি, ঠিক আছে? তাহলে এগুলো আসলে আমাদের দরকার নাই, সেগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। যেগুলো দরকার জাস্ট সেগুলো পড়বেন। যেমন যে আমি এক সিরিয়ালে প্রথমে স্পিডে বলে আসলাম, এইগুলো দরকার, জাস্ট এগুলো একটু স্পিডে মাথায় রাখবেন সূচিটা। এবং অনলি সূচি যদি কেউ মুখস্থ করে রাখেন বোকামি হবে, বোকামি হবে, বিরাট বড় বোকামি হবে। এই সূচি পড়ে সূচির ভিতরের কি ধরনের কথা, যেটা একটু আগে আমি আপনাদের সাথে ব্যাখ্যা করে গেলাম, এই ধরনের ব্যাখ্যাটাও জানা থাকতে হবে। তাহলে প্রশ্ন এমসিকিউ যেভাবে আসুক আপনি পারবেন। লিখিত পরীক্ষার জন্য যদি মানে ধারা বিশ্লেষণ করে ভেতর থেকে প্রশ্ন আসে সেটার উত্তর আপনি পারবেন। একটু কষ্ট করে সূচির সাথে ভিতরের বিশ্লেষণটাও শিখবেন, তাহলে আপনি 100 থেকে 100 পরীক্ষা ভালো করবেন, সিরিয়ালে থাকবেন। ভাই পড়তেছেন যখন, কষ্ট যখন করতেছেন, একটু মনোযোগ দেন, একটু সময় দেন, একটু ভালোভাবে পড়েন, আপনার সিরিয়াল কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি পুরো বইয়ের সূচি মুখস্থ করে পরীক্ষায় চলে গেছেন, আপনি জীবনও পরীক্ষা ভালো করতে পারবেন না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।